মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের পরম সম্মানীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অন্তর্ভুক্ত শ্রদ্ধাকে বরণ করছে। এইমাত্র উপস্থিত সবাই আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2015 এর উদ্বোধনী আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ ইলিয়াস এবং সাথে আছেন আনিকা আহমেদ। আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 16 কোটি মানুষের চোখে যিনি উন্নত জীবনের স্বপ্ন, সাহস, উদ্দীপনার বীজ মন্ত্র বুনে দিয়েছেন, সে অকুতোভয় দৃশ্যমান প্রেরণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। And a very good morning to all of you. Welcome to the inaugural ceremony of International Conference on Tibet for Sustainable Development 2015. I'm Anika Marine, and with me is Ahmed Ilyas. It is our privilege that the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, is kindly gracing the occasion as chief guest. অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতির মেরুদণ্ড, শিক্ষাকে উৎকর্ষতর অবস্থানে এগিয়ে নেবার জন্য যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। The special guest of today's program, Mr. Nurul Islam Nahid MP, Honorable Minister, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh. উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB সভাপতি, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের কো-চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2015 এর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKMA হামিদ। Of Diploma Engineers Bangladesh IDEB and Chairman Steering Committee of International Conference on Tibet for Sustainable Development 2015 and co-chairman of SARC Diploma Engineers Forum Engineer AKMA Hamid. মঞ্চে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2015 এর স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান এবং কলম্বো প্ল্যান স্টাফ কলেজের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাঈম ইয়াকুব এবং বাংলাদেশ IDEB সাধারণ সম্পাদক, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি জেনারেল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2015 এর স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান। Co-chairman of Steering Committee of International Conference on Tibet for Sustainable Development 2015 and Director General Colombo Plan Staff College, CPSC. Engineer Mohammad Shamsur Rahman, General Secretary, Institution of Diploma Engineers Bangladesh and Member Secretary of International Conference on Tibet for Sustainable Development 2015 and Member Secretary of International Conference on Tibet is also present on the days. আয়োজনে অংশগ্রহণকারী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাজ্ঞ ও জ্ঞাননিষ্ঠ প্রতিনিধিবৃন্দ, অন্যান্য বরেণ্য অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানীয় বন্ধুগণ, পেশাজীবী নেতৃবৃন্দ, সমাদৃত সুধীমণ্ডলী, আপনাদের প্রাণবন্ত উপস্থিতির জন্য বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। We also express our kind gratitude to all respected participants of this program who arrived from different corners of the world. সুধীবৃন্দ, মূল আয়োজনে যাবার আগে আজকের এই আয়োজনের পক্ষ থেকে পরম সম্মানীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বই উপহার দিচ্ছেন International Conference on Tibet for Sustainable Development 2015 Steering Committee Chairman ও IDEB সভাপতি ইঞ্জিনিয়ার AKMA হামিদ। Distinguished guests, before starting the program, there is a presentation of
of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina will receive books as a mark of respect from Engineer AKMA Hamid, Chairman of the Steering Committee of International Conference on Tibet for Sustainable Development 2015 and the President of IDEB. এবারে আজকের এই আয়োজনের সভাপতির অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আলহাজ হাফেজ মাওলানা সাইয়দ ইমামুল হাসান। With the permission of the respected chair of this program, we will now start. To begin with, recitation from the holy books. First, Tilawat Quran by Alhaj Hafiz Maulana Sayyid Imamul Hasan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা উচিত যারা আহ্বান জানাবে মানুষকে সৎ কাজের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজে আর বারণ করবে অন্যায় কাজ থেকে। তারাই হবে সফল কাম। In the name of arise out of you a band of people attain felicity and the next success. Barakallahu থেকে পাঠ করছেন স্বামী কৃষ্ণ সেবানন্দ। Recitation from Holy Gita by Swami Krishna Shivananda. নমস্কার। বসুদেব সুতং দেবং কংসচারূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবানুবাচ গতির্ভর্ত প্রভুর সাক্ষী নিবাসসুরণং সুরি প্রভব প্রলয়স্থানম নিধনম বীজমভ্যম তদ্দিষ্ট সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্বামী यस्मान्नादीजते लोको लोकान्नादीजते जय हर्षामर्ष भयोद्वेगैर्मुक्त यस च मे प्रियः समशत्रु च मित्रे च तथा मानपमानय शीतोष्ण सुख दुःखेषु समसंग विवर्जितः। ঈশ্বরী সকল প্রাণীর গতি পরিপালক প্রভু বাসস্থান ও তাদের কৃত অকৃত্যের সাক্ষী। তিনি সকলের রক্ষক, স্রষ্টা ও সংহর্তা। তিনি আধার, প্রলয়স্থান ও জগতের অক্ষয় কারণ। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এটি জেনে যে ব্যক্তি সকল প্রাণীর প্রতি দেশে মিত্র ভাবাপন্ন, দয়ালু, নিরহংকার, সুখে আসক্তি ও দুঃখে দেশ বর্জিত, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সদা সংযত স্বভাব, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না কিংবা নিজেও
কারো দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ বিষাদ ও ভয় উদ্বেগ থেকে মুক্ত, শত্রু ও মিত্রে যার সমান বুদ্ধি, মানে ও অপমানে যিনি অবিচলিত, তিনি ঈশ্বরের সর্বাধিক প্রিয়। The Lord says, God is the destination, guard, master, residence for all living beings. He is also the witness of the deeds and thoughts. He is the protector and creator. He is the preserver and the place of destruction. He resides in the heart of every living being. The person who knows this and therefore is kind, friendly to all, free from pride, non-attached in happiness, maliceless in sorrow, always content, self-restrained, unmoved in honor and hatred, is the dearest of God. Om Shanti 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 Hari Om Tat Sat. প্রভুর ইচ্ছাতে সকলের কল্যাণ, সকলে সুস্থ নিরোগ, সকলে তার সান্নিধ্য লাভ করে। নমস্কার। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফ্রান্সিস বেঞ্জামিন কাস্টার, CSC। Reading from Holy Bible by Francis Benjamin Costa, CSC. Good morning. Reading from the book of Psalms. Theme is true happiness. Happy are those who reject the advice of evil men, who do not follow the example of sinners, or join those who have no use for God. Instead, they find joy in obeying the law of the Lord, and they meditate on it day and night. They are like trees that grow beside a stream, that bear fruit at the right time, and whose leaves never dry up. They succeed in everything they do. পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ধর্মানন্দ থেরো। Ramanando Thero. নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। মহাকরণিক তথাগত গৌতম বুদ্ধ ধর্মপদ উল্লেখ করেছেন। উত্তানবত সতীমত সুশী কর্মস্য নিসম্ম করেন সাইয়া তাইয়াস্য ধর্ম জীবন অপমত্তাস্য অসপি বর্ধতি। যিনি উদ্যমী, প্রত্যয়ী, যার মধ্যে পরিকল্পনা আছে, যিনি অতীতের ভালোগুলি সহস্থানে রাখে, যিনি পবিত্রতার সাথে দায়িত্ব পালন করে, যিনি ভালো মন্দ বুঝে এবং বিবেচনার সাথে কাজগুলো সম্পাদন করে, যিনি সংযত, বিনয়ী, ত্যাগী এবং ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করে, তিনিই সঠিক পুরুষ। তার মধ্যে উন্মত্ততা থাকে না, অন্যায় চিন্তা থাকে না। এইরকম ব্যক্তির যশ, সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়। সব্যে সত্তা সুবিধা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সুধীবৃন্দ, অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশের প্রাক্কালে মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদরা 1975-এর 15 আগস্ট ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞের শাহাদাত বরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জেলখানায় নিহত জাতীয় 4 নেতা, 90-এর গণ অভ্যুত্থান, 2004-এর 21 আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলায় এবং 2014 ও 2015 সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার বিভৎস হত্যাযজ্ঞে আত্মদানকারী এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে নেপাল সহ বিভিন্ন দেশে নিহত ব্যক্তিবর্গের বিদেহী আত্মার শান্তি কামনা সহ সম্মান জানাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Distinguished guests, a 1-minute silence will be observed by standing as a mark of respect to those martyrs who sacrificed their valuable lives during the 1952 language movement, 1971 Liberation War, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman and his respectable family members, the 4 leaders who were killed in jail, the coup of 1990, 21st August grenade attack in 2004, killing people in the name of movement in 2015 and 14,
and the recent devastating earthquake in Nepal and other countries. Thank you. সম্মানীয় সচিব, এবারে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2015 এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছেন পরম সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। And the Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, will formally inaugurate the 3-day-long International Conference on Tibet for Sustainable Development 2015. Bismillahirrahmanirrahim. I am delighted to declare the first 3 days-long International Conference on TBT for Sustainable Development, jointly organized by Institution of Diploma Engineers, Bangladesh, IDEB, and Colombo Plan Staff College, CPSC, in Dhaka, Bangladesh. I am thankful to the organizers and wish the conference a grand success. May Almighty be with us. Thank you. ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে স্বাগত বক্তব্য রাখছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2015 এর স্টিয়ারিং কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ শামসুর রহমান। The Steering Committee of International Conference on Tibet for Sustainable Development 2015, Engineer Muhammad Shamsur Rahman, to come up with welcome address. Engineer Muhammad Shamsur Rahman. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning. Respected Chairperson of this session, Engineer A.K.M. Hamid, President, Institution of Diploma Engineers Bangladesh, and Co-Chairman, SHARP Diploma Engineers Forum, SDF. Honorable Chief Guest, visionary statesman and spotlight of 160 million peoples of Bangladesh, delighted leader for progress and prosperity, artisans to create secular society and democratic state in light of spirit of freedom consciousness, magisterial daughter of our great leader, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, overall well-wisher and guidance of diploma engineers, our beloved leader, Her Excellency Janonetri Sheikh Hasina. Honorable special guest, Mr. Nurul Islam Nahid MP, Minister of Education, Government of the People's Republic of Bangladesh. Distinguished Tibet leader and our co-organizer, Dr. Muhammad Naim Yaqub, Co-Chairman, Steering Committee and Director General of Colombo Plan Staff College, Manila, Philippines. Honorable Cabinet members, advisors to PM and Honorable Member of Parliament, respected Vice Chancellors of Universities, Excellencies Diplomatic Mission of Chief in Bangladesh, Honorable representatives of our developing partners, donor agencies, invited distinguished guests from home and abroad, distinguished representatives from international organizations, colleagues from SHARP Diploma Engineers Forum SDF, principal of different engineering colleges, polytechnic institutes, technical school and colleges, technical training center, Tibet expert from home and abroad, our co-partners, representative of print and electronics media, dear colleagues of IDB Central Executive Committee,
leaders of Bangabandhu Diploma Proportionally Parishad, Honorable Member of IDB Advisory Council, leaders of IDB District Executive Committee, member engineers, ladies and gentlemen. I, on behalf of Conference Steering Committee, welcome you all in the inaugural session of First International Conference on Technical Education and Vocational Education Training for Sustainable Development, jointly organized by Institution of Diploma Engineers Bangladesh, IDB, and Colombo Plan Staff College, Manila, Philippines. Honorable Chief Guest, special guest and audience, at the beginning of my speech, I recall with deep respect to our great leader, Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and his family members. We lost them in the dreadful night on 15th August 1975. I also remember national sport leaders who was killed on 3rd November 1975 in the central jail. I also pay respect to the martyrs of mother language movement and the greatest son of the soil, the freedom fighters who sacrificed soul towards motherland. Honorable Chief Guest, special guest and respected audience. The first international conference on Tibet for sustainable development takes place at a very special moment. Most countries are confronting a crisis in youth employment, and Tibet is key to better prepare young people for a productive life and to promote sustained and high growth in countries. The simple truth is that investment flows and innovation thrives in places where the best talent resides. To be successful, growth and development strategies should be strongly based on human capital development. To keep up with the speed of technical change and the change in global value change, governments need to invest across the entire system that builds a skilled workforce. We know that the present government, under dynamic leadership of Honorable Prime Minister Jananetri Sheikh Hasina, have taken steps for increased skill enrolled in Tibet from 2% to 20% by the year 2020. We also observed that this ratio already increased 8% from 2% by various steps of the present government. So I would like to thank our Honorable Chief Guest, Her Excellency Sheikh Hasina, for her kind attention in Tibet sector. Ladies and gentlemen, like other countries, technical education of Bangladesh comprises of 3 tiers: degree engineering course, mid-level engineering, that is diploma engineering course, and trade courses. In the global context, the mid-level technical manpower are playing a vital role in the field of production and to maintain economic growth. The country where mid-level technical manpower is more, their per capita income is high. As for example, countries like Singapore, Korea, Japan, Australia, Germany, etc. Ladies and gentlemen, you know that the IDB is working on in national aspects as per its constitutional obligation. With these sacred responsibilities, the IDB organized this conference with a view to reorient, improve, and enhance the technical education in Bangladesh to provide skilled technical manpower for the country as well as to meet the global needs. At present in Bangladesh, about 7,000 public and private TVET institutions, including 434 public and private polytechnic institutes under Bangladesh Technical Education Board, are offering different TVET courses, including diploma engineering and other diploma courses. We have one technical teachers training college and vocational teachers training institute for technical teachers training. It is not appropriate that school dropout students and underprivileged people should go for technical and vocational education. But it is necessary that most of the young people should go for technical education for inclusive growth of the nation. The technical education should, according to the requirements of development, industry and services.
Dear audience, Tibet in the middle of that spectrum, and in fact provides a bridge from the world of education to the world of work. We appreciate very much that UNESCO has been instrumental in setting up the interagency group on Tibet, in which the ILO also participates. Especially, I would like to argue first that this coordination is urgently needed to respond to the serious youth employment crisis affecting many countries today. And second, that in the longer term, it is essential to prepare as many workers as possible for the labor market and make a skilled workforce a driver of change, development and improvement in living standards. Economic inactivity of young people has increased very substantially. Young people who are not in education, not in training and not employed are at serious risk of a long-term unemployment and social exclusion long into adulthood. And given the large number, we are talking of a whole generation scarred by inability to obtain a good first job with consequence for the rest of their lives. And it also places their societies at risk of social strife today and lower growth in the future. In developing countries, the young people who are in the labor force, more than 150 million live in extreme poverty, the result of low skill, low productivity work and of serious employed in seasonal farm work or self-employment in the informal urban economy. They often lack good quality primary education that would open the door to Tibet and better jobs. However, as is well known, many countries face the challenges of improving the quality of secondary and tertiary education. Rethinking Tibet to transform prospects for young peoples building on this progress in primary education, how can Tibet be more effective in moving more young people into productive and decent work? It was found that 3 ingredients are key to success: apprenticeships, entrepreneurship, and employment services. Ladies and gentlemen, these 3 factors, apprenticeships, entrepreneurships, and employment services, can help young people make the transition from school and training to decent work. But there is no supply side fix for youth employment. Economics need to generate more jobs, and for this investment and entrepreneurship must thrive. In the long run, skills development is transformation. This brings me to my second main point. And this is the idea that skills development not only helps countries and workers overcome the impacts of the Great Recession, but also prepares them to face the long-term, game-changing trends that are hitting the labor markets around the world. Demographic changes, technological changes, skill mismatch issues, this slicing up and upgrading of global value chains, the changing global competition for talent. Quite apart from the Great Recession, these and other trends are producing a great restructuring, and Tibet is a key element for workers and industries to adjust to this game-changing trends and benefit from them. In this sense, investment in Tibet is a transformation policy. We have learned about the transformational potential of education and skills development from the successful strategies in some Asian countries. The Republic of Korea, Singapore, and increasingly China, Vietnam, Hong Kong, and Malaysia have followed the developmental model of skill formation. These experiences are characterized by linking investments in education and training to the requirements of the economy at different stages of economic development. First, the government in these countries has had a strong commitment to a clear economic development strategy. Most of these countries had clear trade, investment,
and industrial policy strategies. Second, they have clear mechanisms to link trade and industry policy to education and training provision. And third, these countries have shown a remarkable ability to maintain policy coordination and linkage between the world of work and the world of education and training through time. This has been a fundamental source of their dynamic comparative advantage. You can call it economic diversification policy, industrial policy, competitiveness policy, or promoting process or value chains. These are all different names for the same fundamental objectives, accelerating the accumulation of capabilities of learning across a broad base of society. China, the Republic of Korea, Vietnam, and my own country, Costa Rica, are among the countries that have been able to transform their productive capabilities and thus benefit from globalization because they invested in expanding access to education and in strong TVET institutions. Ladies and gentlemen, in an ever more competitive global economy, parents have instilled in their children the message that learning equals earning. These and the massive investments in education have resulted in what we could call a new geography of skills. It is well known that China and other countries have become major engines of world growth. What is less well known is that in a group of 113 emerging and developing economies in the decade from 1996 to 2007, the number of students enrolled in undergraduate and postgraduate university education nearly doubled from 70 to 126 million. This great doubling in the world workforce with tertiary education has changed the nature of global competition for talent for both industries and for young people to find good jobs. In developed countries has also challenged the assumption that if you go to higher education, a good job is waiting for you at the end of it. Now it is not so automatic, not so easy. The main conclusion that I would like to leave with you today is that for both short-term gains and for long-term growth and development, TVET can deliver, but only if quality and coordination requirements are met. The ideal vision of how to build bridges between the world of work and the world of education and training is based on agreements between governments, employer organizations, and trade unions. A global policy approach in this area was reached in the 2008 resolution on skills for improved productivity. Employment growth and development and reflected in the G20 training strategy for strong, sustained and balanced growth that was prepared by the ILO. These agreements reflect the important lessons from international experience that I just mentioned and others. And my last point is this: as I say, there is no supply side fix for youth unemployment and for transforming development trajectories in many countries. The problem is not only structural and on the supply side, but a serious short-term deficiency of aggregate demand. Many countries are facing stringent fiscal and debt constraints, and the challenge is really not only for ministries of education and labor, but also for ministries of finance, trade and industry. This conference is a very timely moment to remind policy makers around the world that countries face a clear choice: invest in education and training and public employment services now or bear the cost later from social strife and wasted potential as digitalization youth become increasingly excluded from economic and social life. Ladies and gentlemen, the IDB is very much thankful to Colombo Plan Staff College for coming forward to hold this international conference in response to the
Ministry of Education signed between MOU signed between IDB and CPSC. We are thankful to the Ministry of Education for the generous support to hold this conference. The Director of Technical Education, Bangladesh Technical Education Board, the International Labour Organization ILO, Skills Training Enhancement Project STEP, National Skill Development Council, Secretariat, Canada and World Bank for this wholehearted support us. In fact, their support to encourage us to take place the conference. We are thankful to these organizations. We are also thankful to Australia Swinburne University to take the trouble to join us. I once again offer my thanks and gratitude to our Honorable Chief Guest, Her Excellency Sheikh Hasina, for her kind presence here and patient sharing. We hope that the outcome of the conference will give a clear mandate for us. We also hope that the recommendations of the conference will be actively considered by the government. I also offer my thanks and gratitude to our special guests and distinguished guests and participants on behalf of the conference management. Thank you for your attention on behalf of the conference steering committee. Thank you all. এবারে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিবেট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2015-এর স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান এবং কলম্বো প্ল্যান স্ট্যাক করেছেন সম্মানীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাইম ইয়াকুবকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। Distinguished guests, now the co-chairman of the Steering Committee of the International Conference on Tibet for Sustainable Development 2015 and the Director General of Colombo's Plant Staff College, CPSC, Dr. Naim Yaqub is being requested to kindly deliver his speech. Her Excellency Sheikh Hasina, the Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Mr. Nurul Islam Nahid, Honorable Minister of Education, People's Republic of Bangladesh, Mr. A.K. M.A. Hamid, President of the Institution of Diploma Engineers of Bangladesh, IDEB, Mr. Shamsul Rahman, General Secretary of IDEB, respected officials from IDEB, DTE, ILO, BTEB, STEP, MOE, NSPC, and other organizations. Distinguished participants from various CPSC member countries and members of IDEB. Ladies and gentlemen, let me welcome in different languages of countries represented here. Assalamualaikum, Shagatom, Tashi Delek, Mula Binakam, Namaskar, Selamat Datang, Yasor Patal, Mabuhay, Ayoboman, and Sawadika. Good morning to all of you. As one of the organizers of the conference, allow me to express my sincere appreciation to the Honorable Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina, for gracing this event even with a busy schedule. This is the first in a long time that an international technical vocational education and training conference has been conducted in Dhaka. And for the Tibet fraternity, this must be a very historical and meaningful day for us. And in my 4 years of leading the Colombo Plant Staff College, I've had ministers and deputy ministers in the dais. But today is the first time in my 4 years that I have a head of government raising the inauguration event. So this must be a very historical day for CPSC in general and for me personally. My warmest thanks to the President of IDEB, Mr. A.K. M.A. Hamid, and all officials of IDEB for making this international conference possible. Participants of this program come from about 20 countries around the world, from the government, private sector, non-governmental organizations, local and international developmental partners,
multilateral and bilateral organizations, and financial institutions. I hope you will all have a fruitful 3-day conference and try to smell roses along the way. As we have seen a glimpse of the rich culture of the Bangladesh people, as evidenced in last night's reception dinner, which I believe everybody enjoyed. For those who are not familiar with the Colombo Plant Staff College, CPSC, it is a unique intergovernmental organization focusing on the promotion of technical vocational education and training. CPSC currently has 17 members in the Asia-Pacific region. The objectives of the college is to improve the quality of TVET in the Asia-Pacific region by meeting the need of in-service training of senior officials, leaders, and instructors in the field. And CPSC would like to serve as a guidepost and a lighthouse for member countries in preparing for the future of TVET. And it has provided 40 years of service in that direction. Now today CPSC has 16 participants representing Afghanistan, Bhutan, Fiji, India, Malaysia, Maldives, Myanmar, Nepal, Philippines, Sri Lanka, and Thailand, and the most number of participants from Bangladesh. As you may all know, emerging concerns in the declining ecological situations pose critical challenges to reorient the education sector in raising awareness and integrating education for sustainable development. TVET, as a major subsector and being the largest producer and consumer of natural resources, has to play a vital role in addressing sustainability. Various initiatives all over the world need to be geared towards addressing growing concerns on the environment, economy, and society. Otherwise, resources will run out and there will be nothing left or little left for our future generations. And as engineers, we should be able to formulate solutions to global challenges through green practices, technology, and the like. CPSC has continuously spearheaded ways to serve as a model of greening TVET, such as our Green CPSC program that has 5 elements, which is the Green Campus, the Green Technology, Green Community, Green Research, and Green Culture. The planning of this international conference started with a visit of IDEB to the CPSC headquarters in Manila on November 26, 2013, basically to propose a repeat of a conference held between IDEB and CPSC way back in 2002. This was followed by an invitation by IDEB to me as a guest of honor during the international seminar on skill-based education for life, livelihood, and prosperity in April 2014, and CPSC's invitation to IDEB to visit some polytechnics in Malaysia in June 2014. To seal the partnership, CPSC and IDEB signed a Memorandum of Understanding on June 19, 2014. At the same time, IDEB applied as honorary member of CPSC. Owing to IDEB's stature as an internationally recognized organization with outstanding membership, I am very happy and proud to say that IDEB was approved by the governing board of CPSC as honorary member effective January 29, 2015. CPSC is delighted to welcome and keep IDEB in its fold, and hopefully this partnership will continually flourish in the years to come. I take this opportunity in this conference to invite other similar organizations to apply as honorary membership of CPSC. We have 2 kinds of membership. One is membership by government, and one is membership by institutions such as IDEB, which is honorary membership. Upon assuming charge in CPSC, I have vowed to uphold a highly cooperative environment in the context of South-South cooperation framework. I hope to be able to bring more visible benefits to CPSC member countries. It is a form of synergizing all efforts within CPSC's network
since the whole is greater than the sum of its parts. And this principle is essential to be maintained in the field of Tibet. Thousands of participants have benefited from CPSC programs since its inception in 1973. Multiply that tenfold to include those who have indirectly benefited from the attendees by formal or informal means through the multiplier effect. With this program, CPSC takes pride in keeping its role as the focal agency and catalyst in bringing to fore issues and challenges, innovations and best practices on Tibet, and the valuable role of Tibet in addressing bigger global issues such as sustainable development, poverty alleviation, technological changes, and next generation education. CPSC stays atop working ASEP with care. Atop means a team of one people, a team of professionals. ASEP as soon as possible, as much as possible, as sustainable as possible. CARE means CPSC accelerating regional excellence. This is our driving force. With your commitment, energy and support, we could take CPSC to greater heights. To conclude this remark, I encourage everyone to learn and discuss as much as you can to bring positive change, spread and disseminate what you gain to your colleagues, your staff and your leaders. Make special presentations to them based on this experience. May I express again our deepest gratitude to Her Excellency Sheikh Hasina, the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, for gracing this occasion. Once again, thank you to everyone in organizing and attending this conference. A very good day to all and Assalamu alaikum. ধন্যবাদ। বক্তব্য রাখছিলেন ডক্টর মোহাম্মদ নাঈম ইয়াকুব। সুধীবৃন্দ, এবারে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানীয় বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপিকে। Ladies and gentlemen, I would now kindly request the special guest of today's program, Honorable Minister, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh, Mr. Nurul Islam Naheed MP, to kindly deliver his speech. Mr. Chairman and Mr. Co-Chairman, respected Chief Guest, Her Excellency Sheikh Hasina, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, distinguished participants from home and abroad. Ladies and gentlemen, Assalamu alaikum and a very good morning to you all. I am really happy to join this auspicious event. It is indeed a great pleasure and honor for me to be with you in this great occasion. Please allow me to welcome all the delegates from home and abroad. I thank the organizers, IDEB and CSC Manila, and all the participants. At the beginning, I remember with great respect our great leader, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and members of his family. I recall with gratitude the great sons of nations who sacrificed their lives in the Liberation War 1971. We are owed and grateful to them forever. Ladies and gentlemen, I am really glad that the IDEB and the Colombo Staff College Manila jointly taken initiative to arrange an international conference first time in Bangladesh. I know that according to the world context of the present era, the main thing to achieve the national growth on sustainable development where technical vocational education and training is very important key factor. This first international conference on technical and vocational education and training for sustainable development takes place at a very special moment. Ladies and gentlemen, the present government, led by Her Excellency the Prime Minister Sheikh Hasina, is working for achieving a definite aim to eliminate poverty
illiteracy, backwardness, and build up a modern Bangladesh which will be developed and prosperous to fulfill the dreams of our martyrs and aspirations of our people by 2021. The Honorable Prime Minister named it Digital Bangladesh, our Vision 2021. Our aim of education is in line with the nation's aim. The main aim of our education is to prepare our new generation to build up a modern Bangladesh. We are implementing an education policy which is supported by the whole nation. We want to prepare our new generation with world-standard education, science, technology and skills. Technical and vocational education is our priority. Of course, we want our new generation with high moral values and patriotism as well. Technical and vocational education was practically neglected even 6 years before. Less than 1% of our total students had the facilities to study in this sector, and the standard was outdated. Under the leadership of the Honorable Prime Minister Sheikh Hasina, top priority is given. I repeat, top priority is given, and now modern curriculum is introduced. And taking into consideration the demand of the present time, and technical and vocational education is rapidly developing. Now the number of students increased to more than 8%. That is 8 times in last 6 years. Our target is to bring 20% of the total students by 2021 to this sector of education. The modern standard and practical training is developed. So a very big success has been taken place in this sector, Tibet. Ladies and gentlemen, we know that most countries are confronting a crisis in youth employment, and Tibet is key to better prepare young people for a productive life and to promote sustained and high growth in countries. The simple truth is that investment flows and innovation thrives in places where the best talent resides. To be successful, growth and development strategies should be strongly based on human capital development. To keep up with the speed of technical change and the changes in global values changes, government need to invest across the entire system that build workforce skill. So I would like to thank the Institute of Diploma Engineers Bangladesh and Colombo Plain Staff College, Manila, for organizing this event and for inviting me to participate in this conference. Respected participants, you all know that the acceleration of process of change at the global level is challenging our approaches to education in general and to technical and vocational education and training in particular. The government has formulated new National Skill Development Policy in 2011 and formed National Skill Development Council under the chairmanship of Honorable Prime Minister Sheikh Hasina. There are more than 200 government and 4,000 private Tibet institutions, including government and private polytechnic institutions offering diploma engineering and trade courses covering many types of engineering and technical courses. The IDEB and CPSC's attempt to hold an international conference on Tibet in encouraging for whole nation. I hope that the conference will bring fruitful recommendations for the development of Tibet of the country. Honorable Prime Minister, with your dynamic leadership, our government hardly trying to increase the mid-level skill manpower in the country to achieve middle-class lifestyle in
2021 and for develop and prosperous Bangladesh in 2041. I believe that skilled manpower is main asset for any country. If we use them in proper channel, we must achieve our goals. I especially appreciate to our wholehearted support, guidance and suggestions to me for the implementation of our ministry's policies. Ladies and gentlemen, I extend my best wishes to all and hope its great success. I thank all those who have contributed for organizing and making this conference success. I wish the delegates and guests from abroad your stay in Bangladesh fruitful and enjoyable. Ladies and gentlemen, thank you very much for your patient hearing. Thank you. Joy Bangla, Joy Bangabandhu. এবারে সভাপতির বক্তব্য উপস্থাপন করছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB সভাপতি সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের কো-চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টিভেট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2015 এর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জনাব AKM Hamid. Distinguished guests, now the address of the President. I will request the President of the Institution of Diploma Engineers Bangladesh IDEB, Chairman of the Steering Committee International Conference on Tibet for Sustainable Development 2015, Co-Chairman of the SARC Diploma Engineers Forum, AKLA Hamid, Engineer, to kindly address the audience. Assalamu alaikum. Very good morning, ladies and gentlemen. Respected Chief Guest, Your Excellency, John Sheikh Hasina, Honorable Prime Minister, Government, People's Republic of Bangladesh, Honorable Special Guest, Mr. Nur Islam Nahid, MP, Minister for Education, the Government, People's Republic of Bangladesh, Dr. Naeem Yaqub, Director General CPSC, distinguished member of the National Parliament, Excellencies, Head of the Diplomatic Mission, Secretaries, and all high officials, Honorable distinguished participants from home and abroad, our co-partner, Bangladesh State Technical Education Board, DTE, STEP, ILO, Canada, Australia, representative from electronics and press, printing media, leader of the SARC Diploma Engineers Forum, member of the Institution of Diploma Engineers Bangladesh, ladies and gentlemen. On behalf of the Steering Committee, I express my thanks and gratitude to you all. Ladies and gentlemen, I have a written speech which is given in your folder. So I will not read my written speech as because we like to have a long speech from our chief guest. So I will make it short. Honorable Prime Minister, this International Conference on Tibet for Sustainable Development, as you know, this is organized for 3 days long. Yesterday evening, we, Institution of Diploma Engineers Bangladesh, signed 2 MOU, one with Swinburne University of Technology, Australia, and another City and Guild of London. For your kind information, I'd like to inform you about 53 papers, 53 researchers, professors, experts of Tibet. They are in Dhaka now. 2 plenary sessions will be there in the morning
today there is 2 plenary sessions and about 10 thematic area we have. About 53 papers will be presented in that discussion. Some people, some experts will go for discussion on Tibet, and all the recommendations which will be presented to the government of Bangladesh for due consideration in right time. Honorable Prime Minister, in organizing this international conference, you are our main source of inspiration, which is first time in Bangladesh. As a missionary leader, you dream and declare to build this country, middle income group country by 2021 and rich and developed country by 2041. We, the member of the Institution of Diploma Engineers Bangladesh, discuss the theme, how we can implement, how we can translate your dream in the reality. Just after discussion, we came to the one point. After long discussion, we take the decision. Only technical knowledge and skill can be the main key to implement your dream. Honorable Prime Minister, we know innovation, technical innovation is the main key to reshape the civilization. That is why we can say the history of technical innovation, history of technology is the history of civilization. So this is very important and very important time we are passing under your leadership. So this is the time to take care of it. Already we heard from our Honorable Education Minister, he is working on it. We are with him. Honorable Prime Minister, we know production cost depends on the efficiency, capacity of the workforce, and that capacity depends on the skill of the workforce. I like to inform you that 47 agriculture workers, what work they done in my country, only 4 agriculture workers done that work in Australia. So our efficiency level, our capacity, our skill level, we can find from here that what is the capacity, what is the skill of our people who are working in Bangladesh to build your dream. So it is very much important to take care of it. The skill is very much important. Skill does not mean it is for the technical people. Skill also mean for the secretary. Skill is mean for the MLSs also. So everybody needs the skill. So we should go for that. Honorable Prime Minister, Mr. Abul Kalam Azad, your principal secretary is here. I am working with him. I am very much proud that we are working on the skill development program under his leadership. I hope in near future you can find in Bangladesh our capacity of the workforce will come up and we will be a real based country. We will certainly, we assure you, we can implement it, we can translate your dream for the Bangladesh. For this reason, we like to propose, Honorable Prime Minister, the general education, at least for certain portion, should be vocationalized. It is not 500 or 200 or 1,000 schools. I like to request the Ministry of Education from this Standing Committee in Bangladesh, if you would like to go for a skill, then the education as a whole, at least in the school level, at least 2
2 or 3 subjects should be introduced in the school level for all the students. I would request Honorable Prime Minister to take care of it. If many people can say, okay, some pilot project we should start. No pilot project. Pilot project is whole Bangladesh. It is the Sheikh Hasina's country. It is the Bangabandhu's country. Whole Bangladesh is our pilot project. Honorable Prime Minister, we know, we already working on it. The entrepreneurs development. You cannot employ all the people. It is not possible for the government. Our industry cannot employ all the people. And because we have many people here. So we proposed the entrepreneurs development should be main key for development, one of the main key. One thing I like to say, Honorable Prime Minister, in Polytechnic Institute, we are campaigning with the students, we are talking to them. You, mister, don't ask for job. You should create job. You should employ somebody else. So, your instruction is necessary, Honorable Prime Minister. We will succeed. We will make success. We will make your dream in a successful manner. We will implement it. Certainly, we assure you. I will not take more time, Honorable Prime Minister. We like to hear you. Our distinguished guest from foreign country, if you kindly allow me to speak few words in Bengali. জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আপনার চেয়ে বয়স আমার 1 বছর কম। আপনি যদি আমাকে আপনি করে বলেন, আমি তো দূরে চলে যাই এবং আমি 4 লক্ষ সদস্য আপনাকে নিয়ে চলে যাই। আমি আপনাকে আজকে থেকে আমি অনেকবার রিমাইন্ড করছি, আপনি বলেন যে অফিসিয়াল টক তো আপনি বলতে হবে। ঠিক আছে, অফিসিয়াল টক লাগবে না। বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানে আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন। আমার সদস্যরা বরং খুশি হবে আপনি যদি তুমি করে অ্যাড্রেস করেন। আপনি যদি আপনার অফিসিয়াল লোকজনকে তুমি করে বলেন, আমাদেরকে দোষ কি? আপনি তো গ্রামের দরিদ্র মানুষকে জড়ায় ধরেন। বাংলাদেশের কোন সরকার প্রধান আপনার মতো এভাবে আপনভাবে আন্তরিকতার সাথে জড়ায় ধরে নাই, আমি বলতে পারি। সুতরাং আপনার এই মমত্ববোধ বাংলার মানুষকে আপনার কাছে আপন করেছে, আপনি তাদের কাছে আপন। অনেক অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেই হয়ে গেল, সেটা হলো আপনার সমর্থিত 3 জন মেয়র নির্বাচিত হয়েছে। আমরা আপনাকে অভিনন্দন জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং এটা আপনার প্রতি বাংলাদেশের জনগণের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে তার প্রকাশ ঘটেছে গত পরশুদিন নির্বাচন। এবং আমাদের যে বিদেশি অতিথিরা আসছে প্রায় 100, তারা জিজ্ঞাসা করেছে কিসের নির্বাচন। আমি বললাম এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচন। উনি সিটি মেয়র নির্বাচনের জন্য ঘোষণা করেছেন এবং জিজ্ঞাসা করেছে কে জিতলো। আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত লোক মেয়র হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শেষ করতে চাই একটি কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে 4 লক্ষ সদস্য প্রকৌশলীকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে নির্দেশ দিবেন মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের জন্য, সেই নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা দিন রাত্র 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। আপনি দয়া করে নির্দেশ দিন, আপনি কাজ করার সুযোগ করে দেন আমাদেরকে। আমরা কাজ করতে চাই, বাংলাদেশের মানুষের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। 60-এর দশকে এই মালয়েশিয়ার ছেলেরা, আমার সঙ্গে মালয়েশিয়ার ছেলেরা পড়াশোনা করেছে। আজকে দেয়ার কোথায়? আর সিঙ্গাপুরের প্রতিনিধি এখানে আছেন। সিঙ্গাপুর
নিশ্চয়ই আমাদের সেই খুব ধনী দেশ ছিল না, তারা আজকে কোথায়, আমরা কোথায়, তাদের পার ক্যাপিটা ইনকাম কত, আমাদের পার ক্যাপিটা ইনকাম কত। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দপ্তরের আপনার পিএস ছিলেন এখানে সে, উনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আয়েশা যে প্রশংসা করলেন নাইনিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে, আমি আপনাকে অনুরোধ জানাইছি, ডিজি মহোদয় আছেন, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন নাইনিয়ান পলিটেকনিকে নিয়ে যায়, ওনাকে একবার দেখাই নিয়েছি কিভাবে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে। আমার মনে হয় ডিজি টেকনিক্যাল এই প্রস্তাব নিয়ে আসবেন স্যার মাননীয় মন্ত্রী, একবার চলেন না আমরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নাইনিয়ান পলিটেকনিকটা দেখে আসি। আমার মনে হয় এটা দেখলে আমাদের দৃষ্টি বদলায় যাবে। মাননীয় মুখ্য সচিব যদি অনুগ্রহ করে এই প্রোগ্রামটা করেন, আমরা ধন্য হব, বাংলাদেশের মানুষের দারিদ্র। Thank you very much, ladies and gentlemen. Thank you very much to our employees of Prime Minister Office. They are very much kind. They help us like anything. Dr. Mohiddin Khan Alamgir, our guide, he is here, and MPs and Australian and Canadian High Commissioner, everybody is here. Your kind presence really it is encourages us. We will be together and work for this country, not for this country only. We will work for the world. This conference will go ahead to help the poor people of the world. Thank you very much, ladies and gentlemen. প্রিয়সুধী, এতক্ষণ যার বক্তব্য শুনবার জন্য আপনারা গভীর আগ্রহের অপেক্ষা করছেন, গণমানুষের সেই প্রিয় নেত্রী, অবিচল আস্থা, অলঙ্ঘনীয় শপথ আর নিঃসঙ্গ চিত্তে যিনি গণমানুষের কল্যাণ চিন্তায় নিমগ্ন নিবেদিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা। All the way you have been eagerly waiting to hear from the chief guest of today's inaugural ceremony, Her Excellency Sheikh Hasina, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh. I will now humbly request Her Excellency to kindly deliver her valuable speech. বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত কোচেয়ার, সহকর্মীবৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, আইটিইবি সদস্য, প্রকৌশলী ভাই বোনেরা, আমার উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ম্যানিলা ভিত্তিক কলম্বো প্ল্যান্ট স্টাফ কলেজ এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত টেকসই উন্নয়নের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই সম্মেলন অত্যন্ত সময়োপযোগী, কাজে এই আয়োজন করবার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিদেশি বন্ধুরা যারা সম্মেলনে যোগ দিয়েছেন, বাংলাদেশে তাদের অবস্থান আনন্দদায়ক হোক এই প্রত্যাশা করছি। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে দেশে দেশে অভাবনীয় আর্থসামাজিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। এর ফলে দেশে বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান ব্যবধান হ্রাসের সুবর্ণ সুযোগও সৃষ্টি হয়ে গেছে। এখন বিশ্বটা ছোট হয়ে গেছে, এখন গ্লোবাল ভিলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র হ্রাস, মানুষের জীবনমান উন্নয়ন ত্বরান্বিত করাই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। পাশাপাশি আমাদের যে সম্পদ, সেই সম্পদের টেকসই এবং সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারেও আমাদেরকে যথাযথ পরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ছোট্ট এই দেশে প্রায় 16 কোটি মানুষের বাস। এই 16 কোটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান সহ মৌলিক চাহিদাগুলো আমাদের পূরণ করতে হবে। কাজে আমাদের সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবহার একান্তভাবে প্রয়োজন। অপরিকল্পিতভাবে আমাদের দেশে যে উন্নয়ন হচ্ছে, যেমন বাড়িঘর, রাস্তাঘাট বা স্থাপনা নির্মাণ হচ্ছে, এর ফলে প্রতি বছর প্রায় 1 লাখ হেক্টর চাষযোগ্য জমি কমে যাচ্ছে। তাই আমাদের এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইতিমধ্যে আমরা সেই নির্দেশনাও দিয়েছি যে আমাদের প্রতিটি জায়গায়, যেমন প্রতিটি উপজেলায়
আমাদের একটা মাস্টার প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদের সমস্ত পরিকল্পিত নগর উন্নয়ন করতে হবে। কারণ পরিকল্পিত নগরীর পাশাপাশি আমাদের গ্রামগুলিতেও গ্রামের যে মানুষ বসবাস করে তাদেরকেও আমরা নগরের সুযোগ সুবিধা দিতে চাই, উন্নত জীবন দিতে চাই। কাজে আমাদের গ্রামগুলিরও পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। আর সেই সাথে আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায় সেদিকে আরও মানুষকে উৎসাহিত করতে হবে। আমরা 96 সাল যখন সরকারে ছিলাম এ ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছিলাম, আমি এটা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। যেমন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যেমন ইউনিয়ন কাউন্সিল অফিস ছিল, পাশাপাশি জনগণের সেবা যে সমস্ত মন্ত্রণালয়গুলি দেয় তাদের যে সমস্ত অফিসগুলি সব কিছু আলাদা আলাদাভাবে জমি নিয়ে অফিসগুলি করা হতো। তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম যে এটা ইউনিয়ন কাউন্সিল কমপ্লেক্স করতে হবে। একই জায়গায় মানুষ আসবে এবং এক জায়গায় বসে সব ধরনের সেবা, সব ধরনের সুযোগ তারা পাবে। একবার এসে তার সব কাজ এক জায়গা থেকে হয়ে যাবে, তাতে আমাদের জমি বাঁচবে, মানুষের যাতায়াতের যে অসুবিধা সেটাও দূর হবে। সেভাবে আমরা এই ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স ভবন নির্মাণ করে এক জায়গায় সে ব্যবস্থাটা করে দিয়েছি। ঠিক উপজেলার ক্ষেত্রেও আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। ঠিক সেভাবে আমরা গ্রামের মানুষকে একটু উন্নত বসতি এবং কর্মসংস্থান ব্যবস্থার জন্য পল্লী জনপদ নামে আরেকটি প্রকল্প নিয়েছি। সেখানে বহুমুখী ভবন এবং ফ্ল্যাট নির্মাণ করে আমরা এই মানুষগুলিকে সেখানে বসবাসের সুযোগ করে দেবো। আর সেখানেই তারা যেমন তাদের জীবন জীবিকার ব্যবস্থা করতে পারবেন সেই সুযোগটা আমার সৃষ্টি করে দেবো। সেখানে যারা মানে ডেয়ারি ফার্ম করতে পারবে, পোলট্রি ফার্ম করতে পারবে বা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবে এবং সেখানে তারা নানা ধরনের আরও জীবিকার কাজ করতে পারবে। তাদের যেমন গ্রামের মানুষ নগরবাসী যে সুবিধা পায় সে সুবিধা পাবে। কারণ শুধুমাত্র রাজধানীর মানুষ ফ্ল্যাটে বাস করবে, উন্নত জীবন পাবে, আর আবার গ্রামের মানুষ অবহেলিত থাকবে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আপনারা আমাদের উন্নয়ন যত প্রকল্প আমরা নেই, এই উন্নয়ন প্রকল্পগুলি অধিকাংশ বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপরেই থাকে। কাজে এই বিষয়টা আপনারা দেখবেন এবং কীভাবে আমাদের কৃষি জমিকে আমরা রক্ষা করতে পারি সেটা বিষয়ে আরও বিশেষ দৃষ্টি দিতে হবে। কারণ আমাদের যে জনগোষ্ঠী আসলে এটা আমাদের বোঝা না, আমাদের সম্পদ। সম্পদ হিসেবে আমরা তখনই গণ্য করব আমাদের এই জনসম্পদকে আমরা উন্নত ধরনের ট্রেনিং দিয়ে যখন তাদের কর্মদক্ষতাকে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবো। কাজে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এরাই আমাদের সবথেকে বড় সম্পদ। সে কারণে আপনারা জানেন যে আমাদের যে শিক্ষা নীতিমালা আমরা গ্রহণ করেছি সেখানে আমরা এই কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এর উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমাদের বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা, কারিগরি শিক্ষা এই বিষয়টাকে আমরা ব্যাপকভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। তবে এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এটা শুধু সরকারি উদ্যোগ নিলেই হবে না, পাশাপাশি বেসরকারি উদ্যোগও আমাদের দরকার। কাজে বেসরকারি উদ্যোক্তারাও যাতে এক্ষেত্রে এগিয়ে আসেন তার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। আমাদের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে আমরা মনে করি যে তারাই হবে আমাদের দেশ গড়ার কারিগর এবং তারাই আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আর এ বিষয়ে আমাদের মধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন 1954 সালে শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন তখনই কিন্তু আমাদের এই মানে পূর্ব বাংলায়, বাংলাদেশে দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছিলেন এবং প্রথম এই ইনস্টিটিউট তার হাতে এই অঞ্চলে পাওয়া যায়। তার প্রতিষ্ঠায় তেজগাঁওয়ে তৎকালীন ইস্পাইসার পলিটেকনিক ইনস্টিটিউট, বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1955 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম ব্যাচে ছাত্র ভর্তিও হয়েছিল। কাজে তিনি কিন্তু আমাদের পথ দেখিয়ে গেছেন। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই কিন্তু আমরা এই বিজ্ঞান প্রযুক্তি যাতে আরও ভালোভাবে
মানে কার্যকর হয়, শিক্ষা গ্রহণ করে আমাদের ছাত্রছাত্রী, তার উপর আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি। এবং 96 সালে সরকারে থাকাকালীন সময় আমরা 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আইন পাশ করি এবং তার নির্মাণ কাজ শুরু করি। এবং আমরা সরকারি উদ্যোগে 3টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সহ 51টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি পর্যায়ে 4 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছি। এসব ইনস্টিটিউটের মাধ্যমে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে মধ্যম স্তরের দক্ষ প্রকৌশলী তৈরি করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এবং আমাদের সরকারি সর্বপ্রথম বাংলাদেশে 1800 বেসরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তন করেছে। আমরা একেবারে মানে গ্রাসরুট থেকে শুরু করেছি। সরকারি 51টি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। এছাড়া মেয়েদের জন্য আরও 3টি সহ মোট 25টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। সরকার প্রতি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণেরও সিদ্ধান্ত গ্রহণ করেছে। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য 37টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে জনবল পাঠানোর পূর্বে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এখন আর আমরা সেখানে লোক পাঠাতে দিচ্ছি না, যে যেখানে যাচ্ছে, যে কাজে যাচ্ছে তাকে উপযুক্ত ট্রেনিং দেওয়া, যে দেশে যাবে সে দেশের আইন কানুন সম্পর্কে জানা এবং কিছুটা ভাষা শিক্ষা দেওয়া, সে ব্যবস্থা আমরা নিয়েছি। আরও 30টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করে জনবল নিয়োগ দিয়ে চালুর অপেক্ষায় রয়েছে। ঢাকার টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আমাদের দেশে কিন্তু কোনো টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছিল না, আমাদের সরকারই প্রথম করেছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা করেছি। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটাই ছিল, আমি 96 সালে আরও 4টি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। তাছাড়া 6টি টেক্সটাইল ইনস্টিটিউট আধুনিকায়ন করা হয়েছে। বেসরকারি পর্যায়েও পলিটেকনিক শিক্ষা বিস্তারে উৎসাহ দেওয়া হচ্ছে। পুরাতন জেলা সদরে একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য আমরা ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তা ইতিমধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই নীতিমালার আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে এই কার্যক্রম সারা দেশে বিপুল সাফল্য অর্জন করেছে। আমরা ঘোষণা দিয়েছিলাম যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, কাজে এখন সেই ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা গড়ে তুলেছি। ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে 5675টি ডিজিটাল সেন্টার চালু হয়েছে। এর মধ্যে 400 হচ্ছে আমাদের পোস্ট অফিসগুলি। আমাদের বাংলাদেশে 8000 পোস্ট অফিস আছে, সেগুলিকেও আমরা ডিজিটাল সেন্টার হিসেবে উন্নত করে দিচ্ছি। আমরা যে সেন্টারগুলি করেছি সমস্ত বাংলাদেশে, সেখানে যেমন বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, পাশাপাশি জনগণ ঘরে বসে প্রায় 200 প্রকারের সেবা তারা পাচ্ছে। সেই সাথে সাথে আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি যে বাংলাদেশে বসেই তারা শুধু নিজের দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে বিদেশেও তারা যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে। নিজের দেশে বসেই তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করবে এবং অর্থ উপার্জন করবে, সেই ট্রেনিংও আমরা দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে অনেকে কাজ করে অর্থ উপার্জন করছে। সবাইকে সুবিধা আমরা গত 6 বছরে সরকারি ও বেসরকারি খাতে প্রায় 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বিদেশে প্রায় 90 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের উদ্যোগের ফলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্য স্বল্প খরচের শ্রমিক রপ্তানি শুরু হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে সহজ সাথে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিরও পরিকল্পনা নিয়েছি। তাছাড়া আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা প্রতিষ্ঠা করেছি। যারা বিদেশে যাবে এখন আর তাদের জমি জমা বিক্রি, ঘরবাড়ি বন্ধক রেখে যেতে হবে না, তারা এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, সেই ব্যবস্থাও আমরা করে দিই। আমরা শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দিতে চাই না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংক করেছি, যে ব্যাংক থেকে
বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো যুবক বা যুব মহিলা তারা ঋণ নিতে পারবে, নিজেদের ক্ষুদ্র ব্যবসা তৈরি করতে পারবে এবং নিজেদের অর্থ উপার্জনের পথ সুগম করতে পারবে। সেই সাথে সাথে আরও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। আমরা যখন সরকার গঠন করি তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। এই বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলা করেও আমাদের সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটা মজবুত ভিত্তির উপর আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছে। এটা পেয়েছি এই কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে এবং তারই ভিত্তিতে আমরা আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া এবং কার্যকর পদক্ষেপ আমরা নিচ্ছি এবং যার ফলে যেহেতু আমাদের নিজস্ব পরিকল্পনা আছে এবং আমরা দেশকে কোথায় নিয়ে যাব সে চিন্তা আমাদের আছে এবং যেহেতু জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে, খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের লক্ষ্য রয়েছে যে দেশ আমরা স্বাধীন করেছি এদেশকে আমরা উন্নত করব, দেশের মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। এবং আমরা এই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমাদের অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের ফলে আজকে অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী হয়েছি। আমাদের বাজেট আমরা প্রায় 3 গুণ বৃদ্ধি করেছি এবং বর্তমানে আমাদের সামষ্টিক অর্থনৈতিক প্রতিটি সূচক ইতিবাচক ধারায় এগোচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন অতিক্রম করেছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করছে। আমাদের যেমন বিদ্যুতের ব্যাপক সমস্যা ছিল আপনারা জানেন, সেই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের এখন 13,285 মেগাওয়াটে উন্নীত হয়েছে ক্যাপটিভ জেনারেশন সহ। আগামী 2 দিনের মধ্যে আরও 315 মেগাওয়াটে 4টি বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। প্রায় 16,000 কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা করেছি সমগ্র বাংলাদেশে। কারণ আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব, কিন্তু আমার মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে তার কর্মক্ষেত্রে দক্ষতা কীভাবে দেখাবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা দিচ্ছি। হাসপাতালগুলোকে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সেবা দান করা হচ্ছে। প্রত্যেকটা উপজেলা হাসপাতালগুলিতে ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকে সেখানে যারা রোগীরা যাচ্ছেন তাদের সমস্ত চিকিৎসার তথ্য সংবলিত আমরা ওখানে ল্যাপটপ দেওয়া হয়েছে, সেগুলি সমস্ত ডাটাবেস তৈরি করা হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং মোবাইল ফোন আজকে সকলের হাতে হাতে পৌঁছে গেছে। ইন্টারনেট ব্যবহারের সংখ্যাও বেড়ে গেছে, প্রায় 4,30 লাখ মানুষ আজকে ইন্টারনেট ব্যবহার করে। প্রায় 12 কোটি সিম ব্যবহার হয় এই বাংলাদেশে। কাজে টেকনোলজির ব্যবহার আমাদের দেশের মানুষ যথেষ্ট পারদর্শিতা অর্জন করছে। আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি, খাদ্য নিরাপত্তা দিচ্ছি এবং খাদ্য পুষ্টি নিশ্চয়তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং গবেষণার উপর সবথেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। আজকে গবেষণার ফলে আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন 12 মাসই সব ধরনের তরি তরকারি সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায় এবং আমরা মিষ্টি পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের 4র্থ স্থান অধিকার করেছে। মাছে ভাতে বাঙালি, সেটা এখন আমরা মাছে ভাত সবার ঘরে যাতে সবার পাতে যাতে পৌঁছায় সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করে দিয়েছি। এখন আমাদের মানুষের গড় আয়ু কিন্তু 70 বছরে বেড়ে গেছে। আমরা যখন সরকার গঠন করি 65 ছিল, এখন 70 বছর। আমাদের মাথা পিছু আয়ও বৃদ্ধি পেয়েছে, $1,190, অর্থাৎ প্রায় 1200-র মতো আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের দারিদ্র্যের হার আমরা কমিয়ে 24% এনেছি। আমাদের এখন লক্ষ্য হাতের সামনে যে আপনারা জানেন যে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কাজে আমাদের হাতে এখন সময় রয়েছে 3 বছর 8 মাস। কিন্তু এরই মধ্যে আমাদের কাজ করতে হবে যে আরো 10% দারিদ্র্যের হার আমরা হ্রাস করে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই। সেই লক্ষ্য আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য
বই খাতা কেনার জন্য পিতামাতাকে খরচ করতে হয় না, সে দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় গত 6 বছরে বিনা পয়সায় যে বই দিচ্ছি, তাতে সাধারণ ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। বিশেষ করে মেয়েদের পড়ার সুযোগ আরও বেড়েছে, কারণ জাতির পিতা স্বাধীনতার পর মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়ে গিয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। কাজে আমরা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। তাছাড়া সামাজিক নিরাপত্তামূলক অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যে কেউ বসে থাকবে না, প্রত্যেকটা বাড়ির মহিলারাও কাজ করবে। একটা বাড়ি তার কোনো জমি অনাবাদি থাকবে না সেইভাবে, কারণ আমাদের জমি অত্যন্ত উর্বর। একটু চেষ্টা করলেই আমরা যে কোনো উৎপাদন বাড়াতে পারি। সেদিকে লক্ষ্য রেখে একটি বাড়ি একটি খামার প্রকল্প আমরা নিয়েছি এবং সেই সাথে সাথে আমাদের যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযোদ্ধা যারা দুস্থ তাদের জন্য ভাতা এবং সবথেকে বেশি প্রয়োজন ছিল যারা প্রতিবন্ধী বা অটিস্টিক যারা, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া ভিজিটি ভিজিএফ এর মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করছি, টেস্ট ফ্লিপ দিচ্ছি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির জন্য আমরা এগুলি বাস্তবায়নের মাধ্যমে যেটা হচ্ছে, আমাদের দেশের মানুষ অন্ততপক্ষে কিছু অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে বা কিছু আর্থিক সহায়তা পাচ্ছে, যা তাদের জীবন জীবিকা বা সামাজিক মর্যাদা বা পরিবারে তাদের একটা অবস্থান করে দিচ্ছে। সেই ব্যবস্থা করেই আমরা এই সামাজিক নিরাপত্তা সৃষ্টি করেছি। কাজে আমরা যে সমস্ত কর্মসূচিগুলি হাতে নিয়েছি, সেগুলি যখন বাস্তবায়ন করা একান্তভাবে দরকার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেক্ষেত্রে আমি যারা ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ রয়েছেন, আমি আপনাদেরকে এটুকু অনুরোধ করবো যে মাঠ পর্যায়ে আমরা যে সমস্ত কাজ করি বা প্রকল্প বাস্তবায়ন করি, সেই উন্নয়ন কাজ মূলত আপনারাই করে থাকেন। আমাদের যত উন্নয়ন এবং উৎপাদন কর্মকাণ্ড, তার 85% বাস্তবায়ন হয় আপনাদের মাধ্যমে। রাস্তাঘাট, ব্রিজ কারবার, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল কারখানা নির্মাণ, স্থাপনের দায়িত্ব সবই আপনাদের উপর। কাজে এই কাজের যাতে গুণগত মান রক্ষা হয় এবং কাজগুলি যেন সুন্দরভাবে হয়, আর তাছাড়া এই রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ, কাজে রাষ্ট্রের সম্পদ যাতে যথাযথ ব্যবহার হয় সে ব্যাপারে অবশ্যই আপনাদের চিন্তা, চেতনা, মেধা, দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা ও সততা দিয়ে সেগুলি বাস্তবায়ন করে দেশকে আমরা যে এগিয়ে নিতে চাই তার জন্য ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আপনারা আরও কাজ করবেন। আপনাদের কাছ থেকে আমি সেটাই আশা করি। একটি বিষয় আমাদের সঙ্গে মনে রাখতে হবে যে আসলে আমরা এই দক্ষিণ এশিয়ার মানুষগুলি সবসময় প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমাদের চলতে হয়। আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি যে ভূমিকম্প হলো, তার কিছুটা আমরাও এই ভূমিকম্প কিছুটা আমরাও অনুভূত হয়েছে, আমরাও কিছুটা পেয়েছি। কিন্তু নেপালে যেভাবে ভূমিকম্পে বিপুল প্রাণহানি হয়েছে এবং সম্পদের ক্ষতি হয়েছে, এখনো সেটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না যে কত হাজার হাজার মানুষ সেখানে মারা গেছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং সম্পদ বিরাট হারে সম্পত্তি ক্ষতিগ্রস্ত। আমরা এই ধরনের যখন কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, আমাদের দেশের পক্ষ থেকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াই। ইতিমধ্যে আমরা কিছু রিলিফ পাঠিয়েছি, কিন্তু সেখানে আরও বেশি দেওয়া দরকার। আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে যত রিলিফ আসবে, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে আমাদের এয়ারপোর্ট যেমন ঢাকা, চট্টগ্রাম আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে, সিলেট রয়েছে, পাশাপাশি আমাদের সৈয়দপুর এয়ারপোর্টকেও আমি প্রস্তুত রাখতে বলেছি। লালমনিরহাটে আমাদের একটা এয়ার স্ট্রিপ আছে, সেটাও আমি প্রস্তুত রাখতে বলেছি যে প্রয়োজনে আমরা যত রিলিফ বা যা লাগে আমাদের এখান থেকে তা যাবে। যেমন সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ট্রাকে করে সমস্ত মালামাল বাংলা বন্ধ আমাদের যে সীমান্ত রয়েছে সেখান থেকে যেতে পারবে। ইতিমধ্যে ইন্ডিয়ার সাথে আমাদের কথা হয়েছে, তারাও সেখান থেকে তাদের যত রিলিফের মালামাল যাবে বাংলা বান্ধা পোর্ট থেকে, তাতে তারা কোনো বাধা দেবে না।
আমরা ইতিমধ্যে সেই ব্যবস্থা নিয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই বন্ধুপ্রতিম দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক সহযোগিতা করেছিল, আপনারা তো অনেকেই জানেন না যে তখন নেপালের যারা নেতারা ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার সহ এবং তাদের দল এবং তাদের নেতৃবৃন্দ এবং নেপালের সমস্ত রাজনৈতিক দলগুলিও আমাদের মহান মুক্তিযুদ্ধে তারা যথেষ্ট অবদান রেখেছিলেন। অস্ত্র দিয়ে নানাভাবে তারা আমাদেরকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। কাজে তাদের সহযোগিতা করাটা আমাদের কর্তব্য। কাজে আমরা তার যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি, আমাদের তরফ থেকে আমরা তা করে যাব। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এই যে ভূমিকম্প কিছুটা যে ঝাঁকুনি আমরা পেয়েছি তাতে অনেকগুলি ভবন ফাটল ধরেছে। কাজে এটাও আমাদের প্রকৌশলীবৃন্দ বিশেষভাবে দেখবেন যে আগামীতে আমাদের দেশে যে সমস্ত ভবন নির্মাণ হবে, যেহেতু এটা ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে যেন এই ভূমিকম্প সহনশীল স্থাপনা গড়ে ওঠে। যদিও আমরা একবারে মাল্টিস্টোরি বিল্ডিং করে ফেলছি, কিন্তু সবাই যে আমাদের এই বিল্ডিং কোড মেনে চলেন সবসময় মেনে চলে না। কাজেই যেগুলি এভাবে তৈরি হবে সেগুলির জন্য এই বিল্ডিং কোড মেনে চলে এবং ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি হয়, সে বিষয়ে আপনারা বিশেষভাবে নজর দেবেন, সেই অনুরোধ আমি আপনাদের করছি। আপনারা যারা মাঠে কাজ করেন আপনাদের দায়িত্ব নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সঠিক মান নিয়ন্ত্রণ যাতে হয় সেটা বিশেষভাবে দেখবেন। কারণ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক মানে, আমরা পিছিয়ে থাকতে চাই না। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করা জাতি, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা 2021 সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ হয় বিশ্বের একটা উন্নত দেশ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাঙালিরা তা পারে, এটা আমার বিশ্বাস। লক্ষ্য অর্জন করতে গেলে এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। আর যেহেতু আজকে সারা পৃথিবী এটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, এখন কিন্তু আমরা শুধু এককভাবে না, আমাদের প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশের সঙ্গেও আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, দেশকে উন্নত করতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই আন্তর্জাতিক সম্মেলন সম্পূর্ণভাবে সফল হোক আমি সেই কামনা করে আমি আন্তর্জাতিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য আপনাকে অন্তরের শ্রেষ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যস্ততা রয়েছে, তবুও আমরা রিকোয়েস্ট করেছি যে তিনি আমাদের সঙ্গে একটু চা খাবেন আমাদের বিদেশি মেহমানদের সাথে। সো আই উইল রিকোয়েস্ট অল আওয়ার ফ্রেন্ড গেস্ট অ্যান্ড আওয়ার পার্টনার্স টু ফলো this way, and our volunteers are requested to pursue this thing, and all the friends, all the members should be here until Prime Minister যতক্ষণ না যাবে ততক্ষণ আপনারা এখানে বসে থাকবেন। দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না, কারণ আমরা 2টার পরবর্তী সেশন শুরু করব। সুতরাং আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আওয়ার ফরেন গেস্ট ফর দ্যার পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান, উই আর ক্লোজিং দিস সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগে আপনারা নিজ নিজ আসনে অবশ্যই উপস্থিত থাকবেন, কেউ নড়াচড়া করবেন না।